পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি সমাবেশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে বিন্যাস নিয়ে আমি আলোচনা করেছি এবং বিন্যাসের অঙ্ক উদাহরণ সহ দেখিয়েছি। আজকে সমাবেশ নিয়ে আমি আলোচনা করব। তো আসলে সমাবেশ কাকে বলে বা সমাবেশটা আসলে কি, এটা আমি প্রথমে বলে নিচ্ছি যে কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে বা প্রতিবারে নিয়ে যত প্রকারে বাছাই বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। আসলে বাছাই সংখ্যা, দল গঠন সংখ্যা বা টিম গঠন সংখ্যা, এগুলোকে আমরা সমাবেশ বলে থাকি। তাহলে কি হলো যে আসলে কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে বাছাই বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। যেমন আমরা ধরো থিসিস বা ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে বাছাই করতে পারবো। যেমন যদি বলা থাকে যে প্রতিবারে 4টি বর্ণ নিতে হবে, তাহলে 4টি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। আবার ধরো যে ক্রিকেট টিম গঠন করা বা ক্রিকেট দল গঠন করা, সেই ক্ষেত্রে সমাবেশের প্রয়োগ হয়। আবার ফুটবল টিম, এগুলোতেও আসলে এই সমাবেশ ব্যবহার করা হয়। তো আসা যাক, আসলে আমি একটা উদাহরণ দিই। প্রথমে সমাবেশটা আসলে কাকে বলে সেটা আমি শোনালাম। এখন বলা হচ্ছে যে এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাকে আমরা এনসিআর দ্বারা প্রকাশ করে থাকি। এনসিআর, এখানে একটা শর্ত বলা দরকার যে এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর, সর্বদাই এই শর্তটা ফুলফিল করে। তাহলে এনসিআর এর অর্থ হলো যে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর। এইভাবে আমরা এই সমাবেশকে ভাঙাতে পারি। এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যাকে এনসিআর দ্বারা প্রকাশ করা হয়। এনসিআর সমান ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর। এখন যদি আমরা এইটার থেকে একটা উদাহরণ সেট করি তাহলে কি হয়, যেমন ধরো একটা উদাহরণ আমি দিয়েছি যে 5c3কে যখন আমরা ভাঙাবো তখন ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল অফ n মাইনাস 5 মাইনাস 3, মানে দুইটার বিয়োগ করতে হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ 5 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল দিতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে 5কে যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে 5 হয়, তারপরে 4 হয়, তারপরে 3 হয়। 3 আমি ফ্যাক্টরিয়াল দিয়ে লিখছি যেহেতু আমার এখানে 3 আছে, 3 সঙ্গে 3 কেটে যাবে, ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 3। আর এই দুটো বিয়োগ করলে আসলে 2 হয়, আমরা ফ্যাক্টরিয়াল 2 লিখলাম। তাহলে ফ্যাক্টরিয়াল 3 কেটে গেলে 5 আর 4 থাকে, ফ্যাক্টরিয়াল 2 সমান 2, এটাকে কাটলে 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 দুগুণে 10 পেলাম। এইটা ক্যালকুলেটারও বের করা যাবে। প্রথমে আমরা 5 তুলব, তারপরে শিফট দেব, দিয়ে ভাগে গুণ দেব, দিয়ে ভাগে টানবো আর কি, বা বাটনটা টানবো, তারপরে 3 লিখবো, দিয়ে সমান দিলেই চলে আসবে। একইভাবে NC0 সমান 1 হয়, NC1 সমান n হয়, NC2 n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2। এভাবে যত আসবে, অর্থাৎ NC3 আসলে 3টা উৎপাদক হবে উপরে, NC5 আসলে উপরে 5টা উৎপাদক হবে, নিচে ফ্যাক্টরিয়াল 5 হবে। এইভাবে আমরা এগুলোকে ভাঙাতে পারবো আর কি। তো এই আঙ্গিকে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো। থিসিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা বা মোট বাছাই সংখ্যা নির্ণয় করো। তাহলে থিসিস শব্দটিতে কতগুলো বর্ণ আছে এটা আমরা আগে দেখব। থিসিস শব্দটিতে 6টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এস, অর্থাৎ 2টা এক জাতীয় বর্ণ আছে। এই 2টা এস কে আমরা লিখবো। তাহলে এইটা কত প্রকারে বা কতভাবে বাছাই করা যাবে বা সমাবেশ নির্ণয় করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বরে দেওয়া আছে যে সবগুলো ভিন্ন বর্ণ ভিন্ন ভিন্ন। সবগুলো বর্ণ ভিন্ন ভিন্নর অর্থ হলো
যে আলাদা আলাদা বর্ণ, যেমন এইখানে টি এক জাতের বর্ণ, এইচ এক জাতের বর্ণ, ই এক জাতের বর্ণ, এস এক জাতের বর্ণ, অর্থাৎ এস দুইটা মিলে এক জাত হবে, আই এক জাতের বর্ণ। তাহলে আসলে 5 জাতের বর্ণ আছে, মানে 5 ধরনের ভিন্ন ভিন্ন বর্ণ আছে। টি একটা, এইচ একটা, ই একটা, আই একটা, আর দুটো এস মিলে একটা জাত। তাহলে 5 জাতের বর্ণ আছে। 5 জাতের বর্ণ থেকে আমার প্রশ্নে বলা আছে 4টি বর্ণ নিতে হবে। তাহলে 4টি বর্ণ যদি আমি নেই, তাহলে 5C4 হয়, 5টার থেকে 4টা বাছাই করতে হবে। তো এটাকে যদি আমি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে 5 আসে, অথবা এভাবে ভাঙালেও আমরা 5 পাবো। এরপরে আসো যে দুইটি এক জাতীয় বলতে আমরা দুইটা যদি এস নেই তাহলে বাকি 4টা পড়তে আরো 2টা লাগে। তাহলে সেই ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন বর্ণ আছে সেখান থেকে 2টা নিতে হবে। তাহলে আমরা দুইটা যদি এক জাতীয় মানে দুইটা যদি এস হয় তাহলে বাকি থাকে আর 1 2 3 4, অর্থাৎ একটা হলো টি, একটা হলো এইচ, একটা হলো ই, একটা হলো আই। তাহলে এই 4টার থেকে আবার 2টা নিতে হবে, কারণ 4টা বর্ণ পড়তে হবে। তাহলে দুইটি এক জাতীয়, অপর দুটি ভিন্ন, অপর দুটি ভিন্ন। এক্ষেত্রে সমাবেশ সংখ্যা 2CT, অর্থাৎ দুটা এস থেকে 2টা নিলাম, আর যে ভিন্ন ভিন্ন 4টা বর্ণ থাকলো সেই 4টা থেকে 2টা নিতে হবে। তাহলে 2 2 4 হলো, এইটা ক্যালকুলেশন করলে 6 হয়। এই আমার বাছাই সংখ্যা বা সমাবেশ সংখ্যা হয়ে গেল, আর অন্য কোনো ভাবে নেওয়া আসলে যায় না। তাহলে সেই ক্ষেত্রে মোট সমাবেশ সংখ্যা হবে দুইটার যোগফল, একটা 6 আর একটা হলো 5, 5 6 11, এইটা আমার অ্যান্সার হলো। তাহলে আমরা বিভিন্ন বর্ণ কিভাবে বাছাই করতে পারি সেটা আমরা শিখলাম, কিন্তু এখানে অবশ্যই শর্ত দেওয়া থাকবে যে 4টা করে নিতে হবে, না 2টা করে নিতে হবে, না 3টা করে নিতে হবে, এটা বলা থাকবে। এরপরে আমরা আসি 2 নম্বরে, যে ডিগ্রি শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা বা মোট বাছাই সংখ্যা নির্ণয় করো। তাহলে ডিগ্রি শব্দটিতে কতগুলো বর্ণ আছে এগুলো আগে ঠিক করতে হবে, তারপরে সেখান থেকে আমরা বাছাই করব। ডিগ্রি শব্দটিতে মোট 6টি বর্ণ আছে, যার মধ্যে 3টি ই। আগে ছিল থিসিস শব্দটিতে 2টা এস, এখানে আছে 3টা ই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রথমে বলছে যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে সমাবেশ সংখ্যা। সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন জাত বুঝাবে এখানে। তাহলে এখানে ডি একটা জাত, ই একটা জাত, জি একটা, আর একটা, আর এই যে 3টা ই মিলে একটা, তাহলে ডি জি আর এই 3টা, আর এই 3টা ই মিলে এক জাত, এই 4 জাতের বর্ণ আছে। তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে সমাবেশ সংখ্যা 4C4 = 1। 4C4 = 1 হয়। কেন হবে? যে 4 জাতের বর্ণ আছে, 4টার থেকে আমরা 4টাই নেব, তাহলে 4C4 ক্যালকুলেটরে চাপ দিলে 1 আসবে। এর ফলে দুইটি এক জাতীয় বলতে 3টা ই আছে, আমরা 2টা এক জাতীয় ধরে নেব। তাহলে 2টা এক জাতীয় এবং অপর দুটি তাহলে ভিন্ন ভিন্ন লাগবে, কারণ 4টা বর্ণ আবার হতে হবে। তাহলে দুইটি এক জাতীয় এবং অপর দুটি ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে সমাবেশ সংখ্যা 2C2, অর্থাৎ 3টা ই আছে তার 2টা নেওয়া হবে, 3C2 না হয়ে 2C2 হবে। আমরা 2টা নিলে এক জাতীয়, উপরেও 2 থাকবে, নিচেও 2 থাকবে। আর তাহলে ভিন্ন ভিন্ন জাত থাকলেও ডি, জি আর আর 3টা, এই 3টার থেকে আবার 2টা নিতে হবে। তাহলে 2C2 যেহেতু 2টা এক জাতীয় বর্ণ নিয়েছি, আর 3C2 এটা ভিন্ন ভিন্ন বর্ণ 2টা নিয়েছি, তাহলে 2 আর 2 4 হলো। এইটা ক্যালকুলেশন করলে আমরা পাই 3। এরপরে আমরা 3টি এক জাতীয় নিতে পারবো, যেহেতু 3টা ই আছে। সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এই ক্ষেত্রে এইখানে একটা ইও আছে, যেহেতু 3টা ই মিলে এক জাতীয়। 2টা নিলে 2টা ই থাকবে। এবার 3টা ই নেব, তাহলে অপরটি ভিন্ন লাগবে, যেহেতু 4টা বর্ণ আমরা নেব, 3টা এর মধ্যে 3টা নিলে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে নিতে হবে একটি, তাহলে 4টি হবে। তাহলে সেই ক্ষেত্রে 3টি এক জাতীয়, অপরটি ভিন্ন, এক্ষেত্রে বাছাই সংখ্যা 3C
3, মানে 3টা ই থেকে 3টা গুণন 3C1 ডি জি আর আর ডি জি আর, এটা ভিন্ন ভিন্ন বর্ণ, এই 3টার থেকে একটা নিতে হচ্ছে, তাহলে 3 এর আগে 4 হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে আমরা 3 পাবো। তাহলে এখন যদি আমি এই 3টার যোগফল বের করি তাহলে কত হয়? 3 এর আগে 4 আর 3 এর 7, অর্থাৎ 7 মোট সমাবেশ সংখ্যা। আসলে এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বের করে নিয়ে টোটাল দিতে হবে, যোগ করলে আমরা মোট সমাবেশ সংখ্যা পাবো। তাহলে এইটা একটা অ্যান্সার হলো। তাহলে আমি তোমাদের দুইটা উদাহরণ শিখালাম যে বিভিন্ন শব্দ থেকে বর্ণ কিভাবে বাছাই করা যায়, সেটা আমরা নির্ণয় করতে শিখলাম। এবার আমি কোনো ত্রিভুজের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ কোনো সমতলিক ক্ষেত্রের যে কোনো 3টি কৌণিক বিন্দুর সংযোজক রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, আবার কোনো সমতলিক বা পঞ্চ বা ষড়ভুজের কতগুলো কর্ণ থাকে, এইটা নির্ণয় শিখব। তারপরে আসবে হলো যে ভ্রমণের উপায়, কিভাবে ভ্রমণ করতে পারি আমরা, তার দল গঠন সংখ্যা শিখব। আবার ধরো ক্রিকেট টিম গঠন সংখ্যা অথবা ফুটবল টিম গঠন সংখ্যা, এগুলাও সমাবেশের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা দেখো একটা উদাহরণ সেট করেছে এখানে, যে 20 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের, 20 বাহু মানে একটা বহুভুজ আর কি, সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোজক রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যায় এবং এই সমতলিক ক্ষেত্রের কতগুলো কর্ণ আছে। তো প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে সমতলিক ক্ষেত্রের বাহু থাকে আবার কর্ণও থাকে। যেমন চতুর্ভুজের বাহু থাকে আবার কর্ণও থাকে, ত্রিভুজের বাহু থাকে আবার কর্ণও থাকে, বর্গক্ষেত্রের বাহু থাকে আবার কর্ণও থাকে। তাহলে বাহু কখনো কর্ণ হতে পারে না, এটা একটু খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা জানি যে যে কোনো 3টি কৌণিক বিন্দুর সংযোজক রেখা দ্বারা ত্রিভুজ গঠন করা যায়। ত্রিভুজ গঠন করতে হলে 3টা কৌণিক বিন্দু লাগে, আর বাহু বা রেখা বা কর্ণ তৈরি করতে যে কোনো 2টি কৌণিক বিন্দু লাগে। তাহলে যদি সমতলিক ক্ষেত্রের ধরো পঞ্চভুজের 5টা বাহু থাকে, এই 5টা বাহু কখনো কর্ণ হবে না। তাহলে সেই ক্ষেত্রে NC2 থেকে আমার বাহুটা বাদ যাবে। তো এখানে যদি আমরা সূত্র আকারে দেখাই, তাহলে ত্রিভুজের সংখ্যা হয়, যে সূত্র দেওয়া আছে পাশে, ত্রিভুজের সংখ্যা হয় NC3। n বলতে যে কয়টা বাহু থাকবে সেটা, ধরো পঞ্চভুজের হলে 5C3 হবে, চতুর্ভুজের হলে 4C3 হবে। যদি 20 অর্থাৎ এই যে 20 বাহু দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে 20C3 হবে। আর যদি কর্ণের সংখ্যা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে বাহুটা বাদ যাবে। ধরো n বাহু বিশিষ্ট বহুভুজের কতগুলো কর্ণ আছে, সেই ক্ষেত্রে আমরা NC2 থেকে n বাদ দেব, অর্থাৎ 2টা কৌণিক বিন্দু যোগ করলে কর্ণ বা বাহু বা রেখা পাওয়া যায়। সেই ক্ষেত্রে যেহেতু বাহুর সংখ্যা হবে না, বাহুর সংখ্যাটা বাদ যাবে, এই NC2 মাইনাস n। তো এখানে দেখো সলিউশনে যে 20 বাহু বিশিষ্ট বহুভুজের যে কোনো 3টি কৌণিক বিন্দুর সংযোজক রেখা দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা 20C3। 20 বাহু হলে 20C3 হবে, যদি 5 বাহু হয় তাহলে 5C3 হবে, যদি 10টি বাহু হয় তাহলে 10C3 হবে। তাহলে সেই ক্ষেত্রে 20C3 সমান 1140 আছে। এটা আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করবো। প্রথমে 20 তুলবো, তারপরে শিফটে চাপ দেবো, তারপরে ভাগে চাপ দেবো, দিলে তারপরে 3 নেব, নিলে সমানে চাপ দিলে 1140 চলে আসবে এটা। এখন 20 বাহু বিশিষ্ট বহুভুজের যে কোনো 2টি কৌণিক বিন্দুর সংযোজক রেখা দ্বারা কর্ণের সংখ্যা 20C2, অর্থাৎ 2টা কৌণিক বিন্দু যোগ করলে আমরা কর্ণ বা বাহু পাই। কিন্তু এখানে যেহেতু কর্ণের সংখ্যা নির্ণয় করতে বলছে, সেহেতু বাহুটা বাদ যাবে। এখানে 20C2 মাইনাস 20, অর্থাৎ 20টি বাহু আছে, এই যে সমতলিক ক্ষেত্রের 20টি বাহু আছে, সেই ক্ষেত্রে 20 বাহু আমরা বাদ দিয়েছি। তাহলে আমরা দুইটা উত্তর পেলাম এখানে, যে ত্রিভুজের সংখ্যা হলো 1144
আর কর্ণের সংখ্যা হলো 170। তাহলে এই দুইটাই আমার অ্যান্সার হলো। আমি আবারও বলি, কর্ণের সংখ্যা হলে বাহুটা বাদ যাবে, আর ত্রিভুজের সংখ্যা হলে সরাসরি NC3। সেই ক্ষেত্রে 20 বাহু আছে, 20C3 দিলেই আমার চলে আসবে এটা। আচ্ছা, এরপরে আমরা ক্রিকেট টিম বা ফুটবল টিম কিভাবে গঠন করব এরকম একটা উদাহরণ সেট করি, বা এই ধরনের একটা অঙ্ক আমি করাই। এখানে দেখো বলছে যে 15 জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার, 3 জন উইকেট রক্ষক আছে। এদের মধ্যে হতে 11 জন খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে, যাতে অন্তত 4 জন বোলার, অর্থাৎ কমপক্ষে 4 জন, অন্তত কথার অর্থ হলো কমপক্ষে 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক থাকে। তাহলে আমরা লিখলাম যে ক্রিকেট টিম গঠনের সম্ভাব্য উপায় নিম্নরূপ। আমি আবারও বলি যে ক্রিকেট টিম হয় 11 জন খেলোয়াড়ের, সেই ক্ষেত্রে কিছু অতিরিক্ত খেলোয়াড় থাকে, যদি 15 জন থাকে বা 16 জন থাকে, তার মধ্যে থেকে আমরা বাছাই করব 11 জনের টিম। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে যে কমপক্ষে 4 জন বোলার, এই যে 4 জন বোলার আর 2 জন উইকেট রক্ষক, অন্তত মানে হলো কমপক্ষে। তাহলে সেই ক্ষেত্রে শর্তটা ঠিক রেখে আমাকে সাজাতে হবে। আমরা লিখলাম যে দল গঠনের সম্ভাব্য উপায় নিম্নরূপ। হেডলাইন দেওয়া হলো বোলার 5 জন, এখানে বলা আছে 5 জন বোলার, 3 জন উইকেট রক্ষক। এই যে উইকেট রক্ষক 3 জন, তাহলে 15 জন খেলোয়াড়ের মধ্যে এখানে 5 গেল, এখানে 3 গেল, 5 3 8, আর এই 15 থেকে 8 বাদ দিলে থাকে 7। এই 7 জন হলো অন্যান্য খেলোয়াড়, অর্থাৎ ফিল্ডার আছে, এগুলো রাখি। তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 জনের টিম গঠন করব। প্রথমে আমরা এখানে 4 জন নিলাম, কেন বলা আছে অন্তত 4 জন, তাহলে কমপক্ষে 4 জন আমরা নিলাম। তাহলে উইকেট রক্ষক নিলাম 2, 4, 8 দিয়ে 6, 11 করতে 7-এর মধ্যে নিতে হবে 5, তাহলে এই 6 5 6 11। এরপরে আমরা 4 জন নিলাম বোলার, উইকেট রক্ষক নিলাম 3 জন, যেহেতু কমপক্ষে 2 জন উইকেট রক্ষক বলছে, আমি 3 জন নিতে পারবো, কারণ এখানে 3 আছে। 3-এর উপর কিন্তু নেওয়া যাবে না, যেহেতু এখানে 3-এর উপর 4 নাই। তো তাহলে সেই ক্ষেত্রে 4 3 7, আর এখান থেকে তাহলে 4 জন লাগে, এই 4 মিলে হলো টোটাল 11 জন। এই 11 জনের একটা খেলোয়াড় হলো, দল গঠন হলো। এরপরে আমরা এখানে যদি 5 নিই, যেহেতু আমাদের 5 জন বোলার আছে, 5 জনই বোলার রাখবো, তাহলে 5 জন বোলার নিলাম। সেই ক্ষেত্রে এখানে আমরা 2 জন নিলাম, যেহেতু 3 জন আছে 2 নেওয়া যাবে, তাহলে 5 2 7, আরো 4 জন লাগে 11 করতে, 11 আবার টোটাল হতে হবে, তাহলে আমরা 11 নিলাম। তাহলে এখানে 4 নিলে টোটাল আমার 11 হয়ে গেল, এইটা একটা শর্ত পূরণ হলো। আবার যদি আমি এখানে 5 নেই, এখানে 3 নেই, নেওয়া যাবে, কারণ 5 3 8 হয়, আর এখানে 3, 5 3 8 3 11। তাহলে এখানে নিলাম 5, এখানে নিলাম 3, 5 3 8, এখান থেকে লাগে হলো 3 জন। তাহলে এর উল্টা পাল্টা বা ব্যতিক্রম হলে আর তোমার এই শর্তগুলো মিলবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দল গঠনের সংখ্যা হবে, কিভাবে আমরা টিম গঠন করব। এখানে দেখো 5 জনের মধ্যে 4 জন, তাহলে 5C4, এখানে 3 জনের মধ্যে 2 জন, এই যে 3C2, এগুলো গুণ আকারে হবে। আর এখানে হলো 7 জনের মধ্যে থেকে 5 জন, তাহলে 7C5, 7C5। এই টোটাল ক্যালকুলেশন করলে আসবে 315। এরপরে এই যে দেখো 5C4 আসবে, এই যে 5C4, 3C3, 3C3 আর 7C4, 7C4, এই হলো 175। এরপরে আমরা 5C5 এই যে লিখলাম, 3C2, 3C2, 7C4, 7C4, ক্যালকুলেশন করলে 105 পাবো। এরপরে 5C5, এই যে 5C5, 3C3, 3C3 গুণন হলো 7C3, 7C3, এই হলো 35। টোটাল যোগ করলে আমরা পাবো 630, অর্থাৎ 630 প্রকারে আমরা দল গঠন করতে পারলাম। তো তাহলে ক্রিকেট টিম গঠন বা ফুটবল টিম গঠনের একটা উদাহরণ আমি শিখালাম। এরপরে আসলে ভ্রমণ সংখ্যা।
আমরা বাসে বা ট্রেনে অথবা নৌকাতে কিভাবে ভ্রমণ করতে পারি এ নিয়ে আর একটা উদাহরণ দিয়েছি আমি। এখানে বলছে যে 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তাহলে কি হলো যে 9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে, যার শর্ত দেওয়া আছে যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে দলটি ভ্রমণের সম্ভাব্য উপায় নিম্নরূপ। যানবাহনের নাম দিলাম, যেহেতু দুইটা যানবাহন বলছে, একটা এ যানবাহন 9 জন, জন ঠিক থাকবে, এবং বি যানবাহনেও 9 জন হবে। ভ্রমণ সংখ্যার একটা শর্ত মনে রাখতে হবে যে একই ব্যক্তি দুইটা যানবাহনে ভ্রমণ করতে পারবে না, তাকে আলাদা আলাদাভাবেই যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ভ্রমণের হিসাবটা যে কোনো একটা যানবাহন দিয়ে বের করলেই হবে, দুইটা হবে না। তাহলে দেখো, এ যানবাহনে 9 জন, আমাদের বলা আছে 7 জনের বেশি, আমরা 7 নিলাম। এখানে বলছে 4 জনের বেশি ধরে না, তাহলে অপরটাতে 4 জনের কম নেওয়া লাগবে। 7 2 9, এই টোটালটা আবার ঠিক রাখতে হবে, 9 ব্যক্তির দল। আবার তারপরে নিলাম হলো 6 6 3 9, তারপরে আমরা নিলাম 5 5 4 9, 4-এর বেশি নেওয়া যাবে না, যেহেতু শর্ত দেওয়া আছে 4 জনের বেশি হবে না, আর একটা দল 7 জনের বেশি হবে না, কম নেওয়া যাবে। তাহলে আমি বলছি আগেই যে দল গঠন বা সংখ্যা একরকম আর ভ্রমণ সংখ্যা আরেক রকম। যেহেতু যানবাহনের একই যানবাহনে অ্যাট এ টাইমে একটা ব্যক্তি ট্রেনেও চড়তে পারবে না, আবার অ্যাট এ টাইমে বাসেও চড়তে পারবে না, তাকে হয় বাসে যেতে হবে না হলে ট্রেনে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এটা দুইটা যানবাহন আছে, একটা এ যানবাহন আর একটা হলো বি যানবাহন। যে কোনো একটা যানবাহনের হিসাব দেখালেই চলে আসবে, দুইটাতে একই ফলাফল আসবে। তাহলে আমি এ যানবাহনটা দেখাইছি যে ভ্রমণ সংখ্যা 7C 9C7 9C7 যোগ 9C6 9C6 যোগ 9C5 9C5 ক্যালকুলেশন করলে 246 হয়। আবার যদি আমি বি যানবাহনেও দেখাই যে 9C2 যোগ 9C3 যোগ 9C4 সমান দিলে একই আসবে, 246 আসবে। তাই নির্ণেয় ভ্রমণ সংখ্যা হলো 246। তো এইটা আমি আজকে ভ্রমণ সংখ্যা, দল গঠন সংখ্যা এগুলো শিখালাম, আবার ত্রিভুজের সংখ্যাও শেখানো হয়েছে। তো এর পরবর্তীতে আবার যেটা আসবে তখন আমি আবার অন্য ধরনের কিছু উদাহরণ সেট করব। তো আজকের মতো আমি যেগুলো শিখালাম এগুলো বাসায় বসে দেখবে, আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি।